ভারতের লোকেরা কি আসলে কি ওই যে বাথরুম করে রাস্তা রাস্তায় খেতে জঙ্গলে, এটা প্রমাণ হয় যে রবীন্দ্র ঘোষ চিন্ময় বাবুর কোনো উকিলই নয়। আর উনি গেছেন চিকিৎসার জন্যই বাংলাদেশ থেকে ভারতে, উনি চিকিৎসা নেবেন। সেখানে বসে উনি ইস্কনের মন্দিরে বসে সভা সমাবেশ করবেন, বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করবেন, এই বিষয়ে উনি কথাবার্তা বলবেন। একটা রুগী কি এই কাজ করার মতো সামর্থ্য রাখে? এই রবীন্দ্র ঘোষ আধা বাংলাদেশি আর আধা হলো ভারতীয়। তার মানে হলো সে একমাত্র বাংলাদেশে থাকে, তার ছেলে মেয়ে পরিবার সবাই হলো ভারতের নাগরিক, এবং কলকাতাতে তার ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে। তারা সেখানে মানে দীর্ঘদিন ধরে সেখানেই তারা বসবাস করে। আমার সাথে অন্যান্য আলোচক বিন্দু, সম্মানিত ভয়েস অফ পিপলের দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চিন্ময় দাসের আইনজীবী তো উনি নয়, রবীন্দ্র ঘোষ চিন্ময় দাসের আইনজীবী না, তিনি হলো চিন্ময় দাসের আইনজীবী বলেই সেখানে ভারতে ইন্টারভিউ দিচ্ছেন। আমি সেজন্য বলছি যে ভারতের কাউন্টার পার্ট এখানে আছে আমার কাছে, সুকান্ত বাবু এখানে আছে। আমি সুকান্ত বাবুকে জানাতে চাই যে উনি রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণ স্বামীর আইনজীবী নয়, কারণ তার আইনজীবী হলেন নারায়ণ এই চট্টগ্রাম বারের যারা প্র্যাকটিস করে লয়ার, তারা হলো তার আইনজীবী। এবং আমাদের আইন পেশার একটা নিয়ম আছে, ভারত এবং বাংলাদেশ এই সাবকন্টিনেন্টে আমরা ব্রিটিশ ল যেটা সিআরপিসি সেটা দিয়ে চলি। ভারতও যেভাবে হয় সিআরপিসি মেনটেন করে, আমরাও মেনটেন করি, পাকিস্তানে এবং এই কন্টিনেন্টাল সবাই আমরা একইভাবে মেনটেন করি। সিআরপিসি তে হলো আমি যদি আসামি হই তাহলে আমি একজন প্রয়োজনে নিজে আদালতে এসে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে পারবো, এটা বিধান আছে। আর যদি আমি তা না করি তাহলে আমার পক্ষে একজন সাহায্যকারী লয়ারকে ওই বারে যিনি নাকি এন্ডোর হয়েছেন, ওই বারে যিনি নাকি আইনজীবী হিসাবে কর্মরত আছেন, তার মাধ্যমে আমার ওকালতনামা দিতে হবে। তার মানে পাওয়ার দিতে হবে আইনজীবীকে। তাহলে ওই আইনজীবী ওই পাওয়ারের বলে উনি আদালতে আমার পক্ষে সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন। অতএব রবীন্দ্র ঘোষ চিন্ময় দাসের আইনজীবী নয়, এবং যিনি আইনজীবী হিসাবে তিনি নিয়োগ দিয়েছেন তিনি এখন একটা হত্যা মামলার আসামি। আপনারা জানেন আমাদের একজন তরুণ আইনজীবী আলিফ সেখানে হত্যা হয়েছিল, সেই মামলার আসামি ওই আইনজীবীও আছেন। সেহেতু তিনি এখন আত্মগোপনে আছেন, আদালতে আসেন না, তার ক্লায়েন্ট সাফার করছে। এটার জন্য তো সরকারও দায়ী না, আমিও দায়ী না, আপনিও দায়ী না। সে আইনজীবী সারেন্ডার করে দেখ। এগুলি হলো একটা সুকান্ত বাবু, এগুলি হলো একটা পলিসি মেনটেন করে, এবং মানে কি সমাজকে এগুলি দেখানোর জন্য, রাষ্ট্র দেশকে দেখানোর জন্য এগুলি একটা পলিসি মেনটেন করে। দুর্ভাগ্যের বিষয়, এটা সিস্টেম আছে। ওই আইনজীবী যদি আসতে না পারে, অপারগ হয়, কেন আমি যাকে আইনজীবী নিয়োগ করলাম আনসার্টেনলি সে মারা গেল, তাই বলে কি আমি জেলে বসবো? আমার পক্ষে আমি আইনজীবী নিয়োগ করব না? উনি ক্যান্সেল করে দিতে পারে এনাদার লোকরে। উনি এই রবীন্দ্র ঘোষকেই উনি চিন্ময় দাস আপনার ওকালতনামা দিয়ে দিতে পারেন আদালতের মাধ্যমে, উনি দিতে পারেন। জেল কোর্টে আছে, এটা জেলখানা থেকে এটা আদালতনামা সই করে ওনাকে দিয়ে দিবে, অসুবিধা নেই। এবং আমাদের যে রবীন্দ্র ঘোষ যেদিন চিন্ময় দাসের মামলায় চট্টগ্রামে উনি যখন নাকি গিয়েছিলেন আদালতে, আদালত ওনাকে প্রশ্ন করছিলেন যে আপনি তো সিনিয়র লয়ার এবং ঢাকা সুপ্রিম কোর্টে আপনি আইন পেশায় জড়িত সিনিয়র মানুষ, আপনার কাছে কি চিন্ময় দাসের ওকালতনামা আছে? উনি বলছে যে না, আমার কাছে ওকালতনামা নাই। বলে তাহলে তো আপনি যে পিটিশন দাখিল করেছেন, যে বক্তব্য উপস্থাপন করতে চান, সেটা আমি শুনতে অপারগ, কারণ শুনে কোনো আমার লাভ নাই, কারণ যেহেতু আপনি এম্পাওয়ার্ড নয়। আপনাকে আমি অনুরোধ করব, আপনি চিন্ময় দাস আমাদের কারাগারে আছেন, প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করে আপনি পাওয়ার নিয়ে আসেন, আইসা আপনার যে অভিযোগগুলি, আপনার যে বক্তব্যগুলি আমার কাছে লিখিতভাবে দিচ্ছেন, সেগুলি আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ আছে। চিন্ময় দাসের সাথে দেখা করেছে রবীন্দ্র ঘোষ, দেখা করে তিনি কিন্তু ওকালতনামা নিতে পারেন নাই। কেন নিতে পারেন নাই সেটাও আমি জানি না। এই রবীন্দ্র ঘোষ আধা বাংলাদেশি আর আধা হলো ভারতীয়। তার মানে হলো সে একমাত্র বাংলাদেশে থাকে, তার ছেলে মেয়ে পরিবার সবাই হলো ভারতের নাগরিক, এবং কলকাতাতে তার ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে। তারা সেখানে মানে দীর্ঘদিন ধরে
সেখানেই তারা বসবাস করে। রবীন্দ্র ঘোষ সেখানে থাকেন, আইন পেশা করেন, সময় সময় উনি আবার পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান, আবার আসেন, এইভাবে তিনি ট্রাভেলিং করেন বাংলাদেশ এবং ভারতের সাথে। এইবার যে উনি গিয়েছেন সেটা হলো উনি মেডিকেল কনসার্নে উনি গিয়েছেন। সেটা হলো যে উনি চিকিৎসার জন্য ওনাকে ভিসাটা দেওয়া হয়েছে, এবং একজন রোগী যখন চিকিৎসার জন্য একটা কান্ট্রিতে যাবে, এখন আমি প্রশ্ন করি সুকান্ত বাবু, আপনাদের ভারতের লোকেরা কি আসলে কি ওই যে বাথরুম করে রাস্তা রাস্তায় খেতে জঙ্গলে, এটা প্রমাণ হয় যে রবীন্দ্র ঘোষ চিন্ময় বাবুর কোনো উকিলই নয়, আর উনি গেছেন চিকিৎসার জন্যই বাংলাদেশ থেকে ভারতে উনি চিকিৎসা নেবেন। সেখানে বসে উনি ইস্কনের মন্দিরে বসে সভা সমাবেশ করবেন, বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করবেন, এই বিষয়ে উনি কথাবার্তা বলবেন। একটা রুগী কি এই কাজ করার মতো সামর্থ্য রাখে? তার মানে হলো এটাও ফ্যাক্ট। এই রবীন্দ্র ঘোষ চিকিৎসার নামে ভারতে যেয়ে সেখানে ষড়যন্ত্র এবং আমার দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সেখানে পলিসি করছে। এটা রবীন্দ্র ঘোষ এজ এ সিনিয়র লয়ার হিসাবে, এবং রবীন্দ্রবাবু একজন কিন্তু মুক্তিযোদ্ধাও বটে, আমি তাকে অনার করি, কিন্তু তার মতো লোকের এই ধরনের সেলিমি করাটা কিছুতেই উচিত হয় না। এটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মধ্যে চলে আসে। আপনি দেখেন, এটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গেছে রবীন্দ্র ঘোষ একজন আইনের লোক হয়ে। উনি এই ধরনের একটি বেআইনি কাজ কেন ভারতে বসে করবে? আমার কাছে এটা বোধগম্য নয়, এবং তিনি করছেন কেন সেটাও আমি জানি না, কার স্বার্থে করছেন সেটাও আমি জানি না। এইটা হলো এই পর্যন্ত চিন্ময় দাস থাকুক। আপনি চিকেন নেক নিয়ে আরো একবার বলছেন, আমার সাথে আপনার সাথে অনেকবার দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, আর আমিও নিজের ব্যস্ততার জন্য টক শোতে এখন ইদানিং আসতে পারি না। চিকেন নেকের কথাটা কখন এসছে? আমাদের তহিদ সাহেব যে বলছে উপদেশটা, সেটা কখন বলেছে? যখন আপনার ভারত থেকে শাসক দলের নেতারা, শুধু খালি শুভেন্দ্র বলেছে তা না, তাদের আরো সিনিয়র লিডাররাও যখন বলছে যে চট্টগ্রাম তোমাদের থাকবে না, দিনাজপুর আমাদের দরকার, সিলেট আমাদের দরকার, এই ধরনের বক্তব্যগুলি যখন উপস্থিত হয়েছে, সে কথার পরিপ্রেক্ষিতে আবারও আপনি যে তহিদ হোসেন সাহেব যে সাংবাদিক সম্মেলনে বক্তব্যটা রেখেছে, দরকার হলে ক্যাসেট আপনি আবার পুনরায় দেখেন, রিলটা দেখেন, সেখানে সে কি বলছে যে আপনারা যদি আমাদের চট্টগ্রাম নিয়ে প্রশ্ন উত্থাপন করেন, সিলেট নিয়ে, ফেনী নিয়ে কথা বলেন, তাহলে আপনাদের চিকেন নেক তো নিরাপদ নয়। কথাটা কিন্তু সুকান্ত বাবু এই কথা বলেছে আমাদের উপদেষ্টা। আমাদের উপদেষ্টা বলে না যে আপনাকে চিকেন নেক নিয়ে যাব, আপনারা যেরকম বলছেন সরাসরি চট্টগ্রাম দখল করব, তিনি বলেন না। যদি আপনারা, উনি বলছে যে ভারতীয় পক্ষ এবং রাজনীতিবিদরা পত্রিকা এবং অন্যান্য মিডিয়াতে যে কথা বলছে আমাদের চট্টগ্রাম, ফেনী, সিলেট এবং রংপুর নিয়ে, সেখানে আমাদের কাছে তো প্রশ্ন আছে, আমাদের তো প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনাদের চিকেন নেক নিয়ে তো সমস্যা হতে পারে, তাহলে আপনারা কেন এগুলি বলছেন? এটা বারণ করার জন্য তিনি কথা পরিপ্রেক্ষিতে বলছেন, এটাকে কোনো আইটেম হিসাবে উনি স্পেশালি বলেন নাই। এক আর দুই, বলছেন আপনি যে আরাকান নিয়ে যে সমস্যা, আরে ভাই আপনি আপনি জানেনই না, আরাকান যখন মায়ানমার ছিল, বার্মা ছিল, এই আরাকান সহ সব পুরানে নিয়ে যখন বার্মা ছিল, তখন বার্মার সাথে আমাদের যুদ্ধ হয়েছে। আমাদের তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ছিলেন জীবিত, তখন এই রোহিঙ্গাদের বিষয়ে সেখানে যুদ্ধ হয়েছে, 4 লক্ষ রোহিঙ্গা তারা ফেরত দিতে বাধ্য হয়েছে। সে যুদ্ধে তারা বুঝতে পারছে বাংলাদেশ কি, মায়ানমারের পুঞ্জবিত মানে টোটাল শক্তির সাথে আমরা যুদ্ধ করছি। আরাকান তো একটা পুচকা ব্যাপার, একটা পুচকা ব্যাপার, পুচকা বোঝেন, পুচকু ব্যাপার।